হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমার ক্লাসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি নন্দিতা ঘোষ এবং আমার চ্যানেলের নাম বি ইয়োরসেলফ বাই নন্দিতা ঘোষ। ঠিক আছে, তো যাদের কাছে নতুন চ্যানেলটি তাদের সকলকে ওয়েলকাম, যাদের কাছে অবশ্যই পুরনো তাদেরকে তো আরো অনেক বেশি ওয়েলকাম। সকলকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে এবং আমার ক্লাসে। আমি নন্দিতা ঘোষ এবং আমি সাধারণতভাবে তোমাদেরকে কিন্তু বাংলা এবং সিডিপি বিষয়ে কিন্তু গাইড করে থাকি, তোমাদের জানা পরিধিটিকে আরো একটু বাড়িয়ে তুলি। তো সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে ক্লাসে, এবং আজকে ক্লাস সংখ্যা হচ্ছে গিয়ে ৮। এখানটায় ইংরেজিতে লেখা এটি ৮, কেউ ভুল করো না। এবং তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাঠ কিন্তু অব্যয় অনুশীলনের 2। তোমরা জানো আমরা বুধ, শুক্র এবং শনিবার দিন ক্লাস নিয়ে থাকি। এই শনিবার দিন আমরা যেটা লক্ষ্য রাখি সেটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেনের উপর লক্ষ্য রাখি, এবং এই কোয়েশ্চেন করতে গিয়ে আমরা মূলত যে বিষয়টাকে কাজ করে থাকি সেটা সিডিপিরও হতে পারে, সেটা বাংলারও হতে পারে। আমরা সাধারণত শিশু মনস্তত্ত্ব এবং বাংলার উপর কাজ করে থাকি। বুধ এবং শুক্রবার দিন আমরা, বুধবার দিন তথাকথিতভাবে বাংলা, এবং সিডিপির ক্ষেত্রে আমরা শুক্রবারকে থিওরি বেসড পড়াশোনা করানোর চেষ্টা করি। আফটার দ্যাট যেটা শনিবার দিন চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা যেখানে দাঁড়িয়ে আমাদেরকে কোয়েশ্চেন করানোর জায়গা একটা চেষ্টা করি, যেখানে দাঁড়িয়ে আমরা সারা সপ্তাহ জুড়ে যে বিষয়গুলোকে পড়লাম বা যে থিওরিগুলোকে আলোচনা করলাম তার সাপেক্ষে কিছু আলোচনা হতে পারে, বা কোনো এক্সাম ওরিয়েন্টেড আলোচনা হতে পারে, কোনো নির্দিষ্ট পরীক্ষাকে সামনে রেখে আমাদের আলোচনা পর্ব কিন্তু এগিয়ে যেতে পারে। যে যে বিষয়ের জন্য তোমার বাংলা গ্রামারগুলো উপযোগী হতে পারে, সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু বাংলা গ্রামারের কে ছুঁয়ে যায়, বা টিচিং লেভেলের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আমাদের বাংলা গ্রামারকে ছুঁয়ে যায়। কি কি পরীক্ষার ক্ষেত্রে তোমার এই ক্লাসেসগুলো উপযোগী হতে পারে সেটা তোমার কাছে প্রথম প্রশ্ন হবে, কেন আমি ক্লাসগুলো দেখবো? প্রথমত বাংলা গ্রামারের জায়গাটা স্ট্রং করার জন্য আমি ক্লাসগুলো দেখবো। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে, মূলত ভাবে টিচিং পরীক্ষার ক্ষেত্রে ডাব্লিউবি এসএলএসটি বলো না কেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকা স্টেট বলো না কেন, ডাব্লিউবি টেট বলো না কেন, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমার কিন্তু বাংলা উপযোগী, এবং বাংলার গ্রামারগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জায়গা প্লে করে। আমাদের এসএলএসটি, আমাদের 3 নম্বরে আপার প্রাইমারি, আমাদের 4 নম্বরে যদি ধরে রাখি বিহার নামক আমাদের একটি রাজ্য আছে, পার্শ্ববর্তী রাজ্য, সেখানে স্টেট পরীক্ষা হচ্ছে, সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার হিসেবে বাংলা থাকে, সেখানে কিন্তু তোমার লাগতে পারে। এছাড়া বিপিএসসি এখনকার সবচেয়ে বেশি ট্রেন্ডিং একটা টপিক এবং আলোচিত একটি টপিক। তাছাড়াও ঝাড়খণ্ডের পরীক্ষা, যাদের সাবজেক্ট লেভেলকে অনেক বেশি স্ট্রং করা দরকার, যাদের বাংলা সাবজেক্ট অ্যাজ আ সাবজেক্ট হিসাবে রয়েছে বা তোমার ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসাবে রয়েছে, তাদের প্রত্যেকের জন্য এই ক্লাসগুলো, বাংলা গ্রামার ক্লাসগুলো কিন্তু উপযোগী। এবং দেখবে আমার চ্যানেলে, অর্থাৎ বি ইয়োরসেলফ বাই নন্দিতা ঘোষে কিন্তু দুটো প্লেলিস্ট তৈরি করা হয়েছে। একটি বাংলায় প্লেলিস্ট তৈরি করা হয়েছে, এবং আরেকটি যে প্লেলিস্টকে তৈরি করা হয়েছে সেটা সিডিপি প্লেলিস্ট। যদি কেউ এর অর্থাৎ অব্যয়ের অন্যান্য ক্লাসগুলো দেখতে চায়, অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। ওখানে অব্যয়ের থিওরি ক্লাস, অব্যয়ের অনুশীলনের প্রথম ক্লাস, আজকে অব্যয় অনুশীলনের দ্বিতীয় পার্ট এখানে হবে। ঠিক আছে, আজকের ৮ নম্বর ক্লাস আমাদের। সো অব্যয় অনুশীলনের দ্বিতীয় পার্টে তোমাদের সকলকে স্বাগত। আমরা এখানে চেষ্টা করব কতগুলো কোয়েশ্চেনকে তথাকথিতভাবে সলভ করার, এবং কেন কোয়েশ্চেনের উত্তর সেটা হচ্ছে সেই বিষয়টাকে আলোচনা করবার। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভীষণ উপকারে লাগবে এবং তোমাদের সাহায্য করবে, তোমাদের বুঝতে সাহায্য করবে, এবং পরীক্ষার হলে তোমাদের কম ভাবতে সাহায্য করবে, যাতে সহজেই, খুব সহজেই উত্তরপত্রগুলো তুমি সলভ করে দিয়ে আসতে পারো। তো সরাসরি আমাদের ক্লাসে প্রবেশ করা যাক। আমাদের অব্যয় অনুশীলন পার্ট নাম্বার 2 তে তোমাদের অনেক অনেক স্বাগত। প্রথমে যে আমাদের প্রশ্ন থাকছে, আমরা 15টি প্রশ্ন আলোচনা করব। বাকি 15টি প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করেছি আমাদের অব্যয় অনুশীলন পার্ট 1 এ, অর্থাৎ আমাদের ক্লাস নম্বর 7 এ। ঠিক আছে, তার আগে অব্যয় সম্পর্কে আমি একটু সাধারণ ধারণা দিয়ে নিই, যেহেতু অনেকটা সময়ের গ্যাপ গেছে এর মধ্যে। অব্যয় হচ্ছে সেই বিষয়টা যেখানে দাঁড়িয়ে সে কিন্তু লিঙ্গ, বচন, পুরুষ বা কালের পরিবর্তে কিন্তু বা ভেদে কিন্তু পরিবর্তন হয় না। যে সকল শব্দগুচ্ছ বা পদগুচ্ছ এরকম ধরনের কোনো ক্রাইটেরিয়াই নিজেদেরকে পরিবর্তিত করে না, নিজের রূপকে এক রাখে, তাকে কিন্তু আমরা অব্যয় বলে থাকি। বরং, কিন্তু, তথাপি, বই, এই ধরনের যে শব্দগুচ্ছগুলো কথা বললাম, আর, এবং, এই ধরনের শব্দগুচ্ছ প্রত্যেকটাই কিন্তু আমাদের অব্যয়ের মধ্যে পড়ে। অব্যয় হঠাৎ করে আলোচনা করছি কেন? অব্যয় আমাদের বাংলা পদের একটি অংশ। বাংলা পদ কি জিনিস হয়ে থাকে? বাংলা পদ হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের একটি বেসিক জিনিস। পদ কি জিনিস হয়ে থাকে তার আগে সেটুকুনি আগে তোমাকে বলে নি। আমি যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ তোমার সামনে আলোচনা করছি বা আলোচনা পর্বের মধ্যে রাখছি, মনে রাখবে এই শব্দ বা শব্দগুচ্ছগুলোকে আমরা যখন বাক্যে ব্যবহার করি তখন সেগুলোকে প্রত্যেকটাকে, ইচ শব্দকে আমরা কিন্তু পদ বলে থাকি। এবং আমরা বাংলা পদের 5টি বিভাগকে দেখে থাকি।
আমাদের বিশেষ্য বিশেষণ অব্যয় সর্বনাম এবং ক্রিয়া। মনে রাখবে অব্যয় ছাড়া বাদবাকি যে সকল পদগুলো রয়েছে তাদেরকে আমরা সব্যয় বলে থাকি, কারণ তারা লিঙ্গ বচন পুরুষ এবং কালভেদে তাদের পরিবর্তিত রূপ কিন্তু আমাদের চোখে পড়ে, তার জন্য তাদের আমরা সব্যয় বলে থাকি। অব্যয়ের আমরা চারটে বিভাগের কথা আলোচনা করেছিলাম। প্রথম হচ্ছে পদন্বয়ী অব্যয়, দ্বিতীয় হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, তৃতীয় হচ্ছে অনন্বয়ী অব্যয় এবং চার বা ফোর্থ নম্বরে হচ্ছে ধন্যাত্মক অব্যয়। কি কি বললাম? পদন্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয় এবং ধন্যাত্মক অব্যয়। খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে যেন মুখস্থ হয়ে যায়, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা যেন এখান থেকেই ক্লিয়ার হয়, তোমাকে যেন বারবার করে বইয়ের পাতাগুলো ঘাটতে না হয়, এজন্যই বারবার করে বলে দেওয়া। পদান্বয়ী অব্যয় সাধারণত আমরা কাকে বলে থাকি? পদান্বয়ী অব্যয় দুটো পদের মধ্যে সম্বন্ধ যখন কোনো অব্যয় তৈরি করে থাকে তখন সেটাকে আমরা পদান্বয়ী অব্যয় বলি। যদি সমুচ্চয়ী অব্যয়ের কথা বলি, মনে রাখবে সমুচ্চয়ী অব্যয় আমরা সে সকল অব্যয়কে বলি যে সকল অব্যয় কোনো বাক্যের মধ্যে সংকোচন, কোনো বাক্যের মধ্যে বিয়োজন, কোনো বাক্যের সাথে সংযোগ এ ধরনের কাজ করে থাকে যে অব্যয়গুলো, তাকে কিন্তু আমরা সমুচ্চয়ী বলে থাকি। এদের প্রত্যেকের মধ্যে কিছু কিছু বিভাগ পাওয়া যায়, সমুচ্চয়ের মধ্যেও আমরা কিছু বিভাগ পাবো। অনন্বয়ী অব্যয় কাকে বলা হয়ে থাকে? অনন্বয়ী অব্যয় হচ্ছে সেই বিষয়গুলি যেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা চারটে এর মধ্যে বিভাগ পাই, তাছাড়া যেটা সাধারণ আলোচ্য বিষয় এর সাথে ব্যাকরণগত কোনো শব্দের কিন্তু বা ব্যাকরণগত কোনো যোগাযোগ কিন্তু থাকে না এই অনন্বয়ী অব্যয়ের ক্ষেত্রে। আমরা এখানে মানুষের ভাবকে প্রকাশ করতে দেখি, মানুষকে সম্বোধন করতে দেখি এবং মানুষের বাক্য অলংকার জাতীয় একটা অব্যয় দেখি, যেখানে দিয়ে যে সকল অব্যয় বাক্যের মধ্যে বসে বাক্যের সৌন্দর্যকে কিন্তু বৃদ্ধি করছে। ফোর্থ নম্বরে যে অব্যয়ের কথা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের ধন্যাত্মক অব্যয়। কি অব্যয়? ধন্যাত্মক অব্যয়। মনে রাখবে ধন্যাত্মক অব্যয় মানুষের বা শব্দের পরিভাষাকে সংগঠন করে। মানে আমার কানে হঠাৎ করে ভেসে আসা যদি কুকুরের আওয়াজ, কুকুরের আওয়াজকে আমরা কিভাবে প্রেজেন্ট করছি? ঘেউ ঘেউ করে। এই যে প্রেজেন্ট একটা কোনো শব্দকে আমি যখন কোনো ভাবের দ্বারা, মানে কোনো ভাবকে বা কোনো শব্দকে যখন আমরা নির্দিষ্ট শব্দের দ্বারা প্রকাশ করছি, সেই শব্দগুচ্ছকে কিন্তু আমি ধন্যাত্মক অব্যয় বলবো। মনে রাখবে এখানে দু ধরনের আমরা শব্দগুচ্ছ পাবো। কিরকম কিরকম? যেই শব্দগুলোকে আমরা পরিভাষিক করতে পারছি। পরিভাষিক এক্ষেত্রে ব্যবহার করছি এই হিসাবে কথাটা, যে আমি যদি কুকুরের শব্দের কথা বললাম, যে ঘেউ ঘেউ শব্দ যদি আমার সামনে আসে, আমি ঘেউ ঘেউকে যখন ওয়ার্ডে লিখছি, এটা এক ধরনের শব্দ বা শব্দগুচ্ছ যেগুলোকে আমি এক্সপ্লেন করতে পারছি, যেগুলো আমি কানে শুনছি, যে ধ্বনিগুচ্ছ। কিছু ধ্বনিগুচ্ছ এরকম থাকে যেগুলোকে এক্সপ্লেন করা সম্ভব নয় আমাদের ভাষার দ্বারা, সেগুলো অ্যাকচুয়ালি ভাব। আমাদের কিরকম ভাব? যেগুলোকে আমরা ইংরেজিতে ফিলিং বলে থাকি। আমার কষ্ট, আমার খারাপ লাগা, আমার কতটা কেটে গেছে সেই ব্যথা করা, একটা ঘা কতটা দগদগে সেই জায়গাটাকে ব্যাখ্যা করা, এগুলো সাধারণত শব্দের দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়। তবুও আমরা নির্দিষ্টভাবে কিছু ভাবকে কিছু শব্দের দ্বারা ব্যাখ্যার চেষ্টা করি, কিন্তু দিস ইজ নট প্রপার ব্যাখ্যা, ঠিক আছে? তো সেগুলোকেও আমরা কিন্তু ধন্যাত্মক অব্যয়ের মধ্যে ফেলি। বেসিক অব্যয়ের একটা ধারণা আমি তোমাদের আরো একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বিস্তারিত ভাবে যদি দেখতে চাও অবশ্যই আগে গিয়ে প্লে লিস্টে গিয়ে তোমাদের কিন্তু অব্যয়ের শ্রেণীবিভাগ এবং অব্যয়কে আমরা কিভাবে দেখছি, কিভাবে আলোচনা করছি সেই ক্লাসটিকে কিন্তু দেখে আসতে হবে। তারপরে এই অনুশীলনীগুলো করলে তোমাদের কাছে অনেক বেশি ফ্রুটফল হবে এবং আমার মতানুসারে অব্যয় সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। চলে আসি আমাদের প্রশ্নে। প্রশ্নের আগে অনেকগুলো আলোচনা করলাম। কি বলছে দেখো, ঝটপট 15টা প্রশ্ন সলভ করবো। তুই বরং আজ থেকে যা, গায়ের পথ। এখানে বলতে এরকম বোঝাচ্ছে যে গায়ের পথ বেশ অন্ধকার বা গায়ের পথ অনেক বেশি আহ কর্দমাক্ত, হোয়াট এভার ইট ইজ, যে কোনো একটা ভাবকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু এখানে যে ভাবটা প্রকাশ পাচ্ছে, সরি, সেটা হচ্ছে বরং। দেখো, তুই বরং আজকে থেকে যা, এই বরং শব্দের দ্বারা কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের মনে দোলাচলতা, কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের একটা দ্বিধাবোধ কাজ করছে। দেখো, তার মানে কি কোনো একটা জিনিস সম্পর্কে আমরা সংকোচ প্রকাশ করছি। বোঝাতে পারছি? কোনো একটা বিষয় সম্পর্কে আমরা কিন্তু সংকোচ প্রকাশ করছি যদি এ ধরনের কোনো অব্যয় এই ধরনের কোনো ভাবকে ব্যাখ্যা করে, নির্দিষ্ট কোনো অব্যয় বা কোনো দ্বিধাকে, কোনো দোলাচলতাকে, কোনো সংকোচকে প্রকাশ করে তোমার মনে, তাহলে সেটা কিন্তু সংকোচবাচক অব্যয় হয়ে থাকে। কি বাচক? সংকোচবাচক অব্যয় কিন্তু সেটা হয়ে থাকে, অর্থাৎ আমাদের উত্তর কিন্তু 2 হবে। আমরা 17 নম্বরের প্রশ্নে যাব, যেখানে 17 নম্বরের প্রশ্নে কি বলছে দেখো, ওর নাম তিতাস ওরফে তিরু। কি বুঝলেন? এবার ওরফে শব্দটা দেখো, তিলুর সাথে তিতাস এর এক্সপ্লেনেশনকে কিন্তু যুক্ত করছে একে অপরের সাথে। খুব ভালো করে বুঝবে যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি তিতাস ওরফে তিলু, ওরফে কথাটার মাধ্যমে আমি একটা বাক্যের কিন্তু সংকোচন করলাম, যেরকম ভাবে ঠিক তেমনই ভাবে কোনো একটা বাক্যকে কোনো একটা নির্দিষ্ট পদের সঙ্গে কিন্তু যুক্ত করলাম। তার মানে কি হলো? সংযোজক একটা ভাবকে প্রকাশ পেল। যদি এরকম কোনো বাক্য বা বাক্যের মধ্যে কোনো অব্যয়ের এরকম ভাব প্রকাশ পায়, অবশ্যই সেটা কিন্তু আমাদের সংযোজক অব্যয় হবে। কি অব্যয় হবে? সংযোজক অব্যয় হবে।
যখন বিভেদ প্রকাশ পাবে অবশ্যই বিয়োজক অব্যয় হবে। যদি সংকোচন কোনো ধরনের সংকোচ ভাব প্রকাশ পায়, দ্বিধা প্রকাশ পায়, তখন সেটা কি হয়ে যাবে, আমাদের কিন্তু সেখানে কিন্তু সংকোচবাচক অব্যয় হবে। উপমাবাচক কি জিনিস হয়? উপমাবাচক হচ্ছে কি যেখানে কোনো অব্যয়ের দ্বারা কিন্তু আমরা কারোর সাথে তুলনাকে করি, যে তোমার মতন সুন্দর আর নাই এই ভূভবনে। এই যে তোমার মতো কথাটা আমি প্রকাশ করলাম, এটা কিন্তু এক ধরনের উপমাবাচক অব্যয়ের মধ্যে পড়ে। ঠিক আছে। ব্যতির একাত্মককে তুমি বই আর এই ইহজগতে আমার কেহ নাই, এই যে বই শব্দটা ব্যবহার করলাম, এটা কি ব্যতির একাত্মক, কোনো কিছুর ভেদ অর্থে, কোনো কিছুকে বাদ দেওয়া অর্থে বা নির্দিষ্ট কোনো একটা বিষয়কে নির্বাচন অর্থে কিন্তু ব্যতিরেকাত্মক অব্যয়ের কিন্তু ব্যবহার হয়ে থাকে। খুব ভালো করে বুঝবে এবং বোঝার চেষ্টা করবে আমরা কি বোঝানোর চেষ্টা করছি। 18 নম্বর প্রশ্নে চলে যাই। যদি আজ না বলেন তবে আজ চলে যাই। যদি আজ না বলেন তাহলে কি বলবো? তাহলে আজ চলে যাই। মনে রাখবে, দেখো এই শব্দটির সাথে এই শব্দটি যুক্ত। ঠিক আছে। যদি আজ তুমি আসো তাহলে আমি থাকবো। যদি এবং তাহলে। যদি আজ না বলেন তবে আজ চলে যায়। এই যে ধরনের বাক্য বা অব্যয় গুচ্ছকে দেখতে পাচ্ছ, যেগুলো শব্দের দ্বারা বা পদের দ্বারা বাক্যে ব্যবহার হয়েছে, এগুলো একটি বাক্যের সাথে অন্য বাক্যে যেরকম সংযোগ স্থাপন করছে, ঠিক তেমনই ভাবে একটা বাক্য অন্যের উপর কিন্তু নির্ভরশীল এবং অ্যাজ আ কারণ হিসাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে, হেতু হিসাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে। তো এগুলোকে আমরা সাধারণত ভাবে নিত্য সম্বন্ধী অব্যয় কিন্তু বলে থাকি। কি বলে থাকি? নিত্য সম্বন্ধী অব্যয় বলে থাকি। নিত্য সম্বন্ধী অব্যয় কিন্তু আমরা এদেরকে বলে থাকি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি 19 নম্বরের প্রশ্ন। তুমি যে বলো, তুমি কি যে বলো মা, ছোট মা। কোনো একটা মেয়ে বা কোনো একটা ছেলে, হোয়াট এভার ইট ইজ, সেখানে কি বলছে, যে আমাদের এমন একটা ভাবকে প্রকাশ করছে যেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু লজ্জা বা কোথাও গিয়ে একটা লাজুক ভাবকে প্রকাশ পাচ্ছে, তুমি যদি খুব ভালো করে দেখতে পারো। তো আমরা সাধারণত ভাবে এই যে সমুচ্চয়ী অব্যয়ের কথা বললাম বা অনুন্বয়ী অব্যয়ের কথা বললাম, সেই অনুন্বয়ী অব্যয়ের আমরা এরকম বিভাগ পাবো যেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা মূলত ভাবে এই ধরনের কিছু বিশেষপত্র পাই। অনুন্বয়ী অব্যয় কি জিনিস হয়ে থাকে? অনুন্বয়ী অব্যয় হচ্ছে সেই জিনিসটা যেখানে দাঁড়িয়ে কোনো একটা বাক্যর মধ্যে যে সকল অব্যয় ব্যবহৃত হয় সেটা সাধারণত বাক্যের অলংকার হিসাবে, কোনো একটি ব্যক্তিকে সম্বোধন করার হিসাবে, কোনো একটা বাচ্চা বা ব্যক্তি বা মানুষের হোয়াট এভার ইট ইজ, মানুষের ভাবকে প্রকাশিত করছে। এরকম যদি কোনো ভাব প্রকাশক বিষয়কে প্রকাশ করে বা প্রশ্নবোধক কোনো বিষয়কে প্রকাশ করে, তাহলে সেটা কিন্তু প্রত্যেকটাই অনুন্বয়ী অব্যয়ের মধ্যে হবে। মনে রাখবে, অনুন্বয়ী অব্যয় কিন্তু আমাদের 4টি ভাগে বিভক্ত। কি কি ভাবে বিভক্ত হতে পারে? একটা হচ্ছে গিয়ে ভাব প্রকাশকের ক্ষেত্রে, খুব ভালো করে বুঝবে, একটি ভাব প্রকাশকের ক্ষেত্রে। দ্বিতীয় যে বিষয়টি আছে আমি ধরে নিলাম সেটা প্রশ্নবাচকের ক্ষেত্রে। তৃতীয় যে বিষয়টি আছে সেটা হচ্ছে গিয়ে সম্বোধন অর্থে, কাউকে ডাকা অর্থে। এবং ফোর্থ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বাক্যালঙ্কার বলা হয়ে থাকে, যা বাক্যের অলংকার হিসাবে আহ ব্যবহৃত হয়ে থাকে। বাক্যালঙ্কার, ঠিক আছে, বাক্যের অলংকার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তো এই 4টে বিভাগ আমরা অনুন্বয়ী ক্ষেত্রে দেখতে পাই। এই যে ভাব প্রকাশক দেখছো, ভাব প্রকাশক, যেহেতু কোয়েশ্চেনটা ভাব প্রকাশকের থেকে, সেহেতু আমি একটু মনে হলো ব্যাখ্যা করা প্রয়োজন। এই ভাব প্রকাশকের মধ্যে অনেকগুলো বিষয়কে পাওয়া যায়। হর্ষ বিষাদের বিষয়কে পাওয়া যায়, প্রশংসা জ্ঞাপককে পাওয়া যায়, তারপর হচ্ছে হতাশা, দুঃখ, এরকম প্রত্যেকটা বিভাগ, বিভিন্ন বিভাগ, ভয়, যন্ত্রণা, এই ধরনের ভাব কিন্তু প্রকাশ করে। এই ভাব হচ্ছে মানুষের ফিলিংকে প্রকাশ করছে। যদি কোনো অব্যয় দ্বারা মানুষের খারাপ লাগা, মানুষের ভালো লাগা, মানুষের আর্তনাদ, দুঃখ, প্রশংসা, হায়া, হর্ষ, হোয়াট এভার ইট ইজ, এগুলো যদি প্রকাশ পায়, তাহলে কিন্তু সেটা ভাব প্রকাশকের মধ্যে পড়ে। যদি এখানে হয় যে হর্ষ, প্রশংসা, বিস্ময়, হেতু, এগুলো যদি না থাকতো, যদি তোমাকে এরকম ভাব, প্রশ্ন, সম্বোধন নাকি বাক্য অলংকার হতো, তাহলে কিন্তু তুমি অবশ্যই এটা কিন্তু ভাব প্রকাশক অব্যয়ের সাথে যেতে। কিন্তু এখানে আইডেন্টিফাই করে আমরা মূলত যে বিষয়টা বুঝতে পারি সেটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে গিয়ে আমাদের হর্ষ প্রকাশক একটা বিষয়, যেখানে দিয়ে একটা মেয়ে বা ছেলে, হোয়াট এভার ইট ইজ, যে কারোর একটা লাজুক ভাবকে আমরা কিন্তু প্রকাশ করছি। ঠিক আছে। তো আমাদের 20 নম্বরের প্রশ্ন দেখো। এই আবার একই ধরনের প্রশ্ন, যেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পারবো যে কাউকে একটা সম্বোধন করা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? কাউকে একটা সম্বোধন করা। এইমাত্র আমরা কিন্তু পড়েছি এইখানটায় যে আমাদের অনুন্বয়ী অব্যয় কিন্তু 4টে বিভাগ পাওয়া যাচ্ছে। সেখানে প্রশ্নবাচক আছে, ভাব প্রকাশক আছে, সম্বোধন আছে, বাক্য অলংকার আছে। এই যে সম্বোধনের যে বিভাগটা দেখছো, এখানে কাউকে ডাকাকে বোঝায়। কিরে কোথায় যাচ্ছিস, এই যে কিরে শব্দটা আমি ব্যবহার করলাম। বা মা বললো ও, আমি এটা কোনো সইকে ডাকলাম, ওলো সই কথাটা ব্যবহার করলাম। কি হে প্রথি, কোন দিকে, এই যে কি হে কথাটা ব্যবহার করলাম, এগুলো এক একটা কিন্তু আমাদের কাউকে সম্বোধনকে বোঝায়।
এই যে ধরনের সম্বোধন, এগুলো কিন্তু কোথায় দেখা যাচ্ছে? আমরা কি দেখতে পেলাম? আমরা কিন্তু সম্বোধন অব্যয়ের ক্ষেত্রে বা সম্বোধন অনন্যই অব্যয়ের ক্ষেত্রে দেখতে পেলাম। এর কিন্তু কোনো বিভাগ নেই। এইবারে খুব ভালো করে দেখো, এখানে বলছে হর্ষ জ্ঞাপক, প্রশংসা জ্ঞাপক, বিস্ময় ব্যঞ্জক। এই তিনটে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিসের অংশ বলতো? এগুলো সাধারণত ভাবে আমাদের ভাব প্রকাশকের অংশ, ভাব প্রকাশক অনন্যইর অংশ, ঠিক আছে? কিন্তু অলসই আমাদের কিসের মধ্যে ছিল? আমাদের সম্বোধন সূচক ছিল কিন্তু। তার মানে সম্বোধনের ভাব কিন্তু এখানে কোনোটাতে নেই, এইখানটায় তো নেই তিনটেতে। তার মানে ওপরের একের অধিক সঠিক নয়, একেবারে কাটা যাবে। তার মানে আমাদের উত্তর কিন্তু 4 হয়ে যাবে। অর্থাৎ ওপরে কোনোটিই কিন্তু সঠিক নয় আমাদের এই উত্তর সাপেক্ষে, কারণ এটা সম্বোধন বাচক বা সম্বোধন সূচক কিন্তু অব্যয়কে প্রকাশ করছে, যেটা অনন্যই অব্যয়ের একটা বিভাগ। ঠিক আছে? বোঝাতে পারলাম? আস্তে আস্তে আরো বেশি ক্লিয়ার হবে যত তোমরা প্রশ্ন কিন্তু করতে থাকবে। কি বলছে দেখো, তার ন্যায় এমন সৎ মানুষ এ সময় দুর্লভ। তার মতো, এরকম ন্যায় অর্থে আমরা মতো অর্থে প্রকাশ করছি। দেখো, মতো বা ন্যায় যে শব্দ বা অব্যয় রয়েছে, সেটা কোন অর্থে প্রকাশিত হচ্ছে বা আমাদের কোন ধরনের অব্যয়কে প্রকাশক করছে। মনে রাখবে, আমাদের কারোর সঙ্গে কারোর তুলনাকে, কারোর রূপের সঙ্গে কারোর তুলনাকে, যে কোনো বস্তু, বিজাতীয় বস্তুর সাথে মানুষের, কোনো বিজাতীয় বস্তুর সাথে কোনো বিজাতীয় বস্তুর বা কোনো ব্যক্তির সাথে ব্যক্তির, এরকম যদি তুলনাকে বোঝানো হয়ে থাকে, তাহলে সেটা সবসময় কি হবে? সেটা কিন্তু সবসময় আমাদের উপমাবাচক একটা অব্যয়ের মধ্যে পড়বে। এবং আমাদের এই উপমাবাচক অব্যয় সাধারণত ভাবে আমরা কিন্তু পদান্বয়ী অব্যয়ের ক্ষেত্রে দেখতে পেয়ে থাকি। কিসের মধ্যে? পদান্বয়ী অব্যয়ের ক্ষেত্রে। মনে রাখবে, অব্যয়ের এটা প্রথম ভাগ, যেখানে পদের সাথে পদের কিন্তু একটা সম্বন্ধকে বোঝানোর চেষ্টা করে। তার মতন এমন সৎ মানুষ কিন্তু আর নেই, বা দেখা কিন্তু দুর্লভ। তার মানে কি হলো? তার মতন কথাটাই প্রকাশিত হলো, কারোর সাথে কারোর তুলনা করা হচ্ছে। সারা জগতের বা বিশ্ব জগতের মানুষের সাথে সেই নির্দিষ্ট একটি ব্যক্তির সততাকে তুলনা করা হচ্ছে। এই যে তুলনার ভাবটি প্রকাশিত হলো, সেটা কিন্তু অবশ্যই আমাদের উপমাবাচক অব্যয় কিন্তু উদাহরণ। মনে রাখবে, আমাদের যেই পদান্বয়ী অব্যয় আছে, তার মধ্যে বেশ কিছু অব্যয়ের ক্ষেত্রে আমরা দেখতে পারি, সেখানে ব্যতিরেকাত্মক দেখতে পারি, সেটা সীমাবাচক দেখতে পারি, উপমাবাচক দেখতে পারি, অবস্থানবাচক দেখতে পারি। এরকম বিভিন্ন বিভাগ কিন্তু আমরা কিসের মধ্যে দেখতে পারি? পদান্বয়ী অব্যয়ের ক্ষেত্রে কিন্তু দেখতে পারি। 22 নম্বরের ক্ষেত্রে যেটা বলেছে, দেখো কি বলছে, যে আমাদের এমন ফুটফুটে খোকা ফেলে গেল কেমন হে পাশানি, কেমনে হে পাশানি। ফুটফুটে কথাটার নিচে দাগ দেওয়া আছে বা অন্য কালার করা হয়েছে, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এটা কোন ধরনের অব্যয়। দেখো, ফুটফুটে কথাটা যে প্রকাশ করছি, কারো সৌন্দর্যকে প্রকাশ করছি। এবার তুমি বলো, সৌন্দর্যকে আমি কি অতটা সঠিকভাবে প্রকাশ করা সম্ভব, যতটা সঠিকভাবে আমি একটা কোনো বস্তুর আর আওয়াজকে বা শব্দকে প্রকাশ করব? যে রেল ইঞ্জিন ঝিকঝিক করে এগিয়ে যাচ্ছে, আমি যদি এই কথাটি বলি, বা টুপটাপ করে বৃষ্টি পড়ছে, টুপটাপ করে শিল পড়ছে, বা টিনের ঘরটি হুড়মুড়িয়ে ভেঙে পড়লো, এই কথাটা যদি প্রকাশ করি, তাহলে দেখো আমরা তবু একটা ধ্বনির ভাব ব্যঞ্জনাকে প্রকাশ করতে পারি। কিন্তু আমাদের যে নির্দিষ্ট ফিলিং বা আমাদের যে নির্দিষ্ট কিছু বিষয়বস্তু রয়েছে, যেগুলো সঠিকভাবে কিন্তু আমরা প্রকাশ করতে পারি না, একটা নির্দিষ্ট ভাবকে প্রকাশ করার অর্থে সেই শব্দগুচ্ছগুলোকে ব্যবহার করা হয়। যদি এরকম কোনো শব্দগুচ্ছ থাকে, তাহলে সেটা কিন্তু অবশ্যই ভাব প্রকাশক হয়। আমরা পদান্বয়ীর ক্ষেত্রে দেখেছি, পদান্বয়ীর ক্ষেত্রে একটা বিভাগ দেখেছি, তারপর সমুচ্চয়ীর ক্ষেত্রে দেখেছি, অনন্যয়ীর ক্ষেত্রে একটি দেখেছি। ঠিক আছে? পদান্বয়ী, সমুচ্চয়ী, অনন্যয়ী। লাস্টে যে বিভাগটা ছিল আমাদের ধন্যাত্মকের একটা বিভাগ ছিল। এখানে আমরা দুটো বিষয়কে পাই, একটা হচ্ছে গিয়ে অনুকারের বিষয়, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের ভাব প্রকাশকের বিষয়। যখন আমরা অনুকারের বিষয়কে দেখছি, তখন দেখতে পারবে যে আমরা বিভিন্ন ধরনের শব্দগুচ্ছকে এক্সপ্লেন করছি বা ধ্বনিকে। কুকুরের শব্দকে এক্সপ্লেন করছি, ঝমঝম করে বৃষ্টি পড়ার শব্দকে এক্সপ্লেন করছি, নদীর স্রোতকে এক্সপ্লেন করছি সেই শব্দগুচ্ছ দ্বারা। আর কিন্তু ভাব প্রকাশকের ক্ষেত্রে এমন কিছু ভাব বা ফিলিংকে এক্সপ্রেস করা যায়, যার কিন্তু শব্দ আমরা কানে শুনতে পাই না, বা যেগুলো ধ্বনিকে প্রেজেন্ট করে না, কিন্তু যেগুলোর অস্তিত্ব রয়েছে, যেগুলো আমাদের মনের ভাবের সাথে অনেক বেশি ক্লোজ বা ফিলিং কে প্রকাশ করে। এই যে ফুটফুটে সুন্দর খোকা, বা আম, উম, ঘুটঘুটে কালো, বা আমি ধরে নিলাম দগদগে ঘা। এই ধরনের যে বাক্য বা বাক্য পদ বা পদগুচ্ছ রয়েছে, যেগুলো মানুষের ভাবকে মূলত ভাবে প্রকাশ করে, কোনো ধ্বনি ব্যঞ্জনাকে নয়, তাকে আমরা ভাব প্রকাশক কিন্তু ধন্যাত্মক বলে থাকি। ঠিক আছে? খুব ভালো করে দেখবে, ভাব প্রকাশক ধন্যাত্মক। ভাব প্রকাশক একটা কিন্তু আমরা অনন্যইকে পেয়েছি, সেটা কিন্তু নয়, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু ধন্যাত্মকে প্রকাশ করছে। ঠিক আছে? দেখো কি বলছে, অতএব 23 নম্বর, অতএব ঘটনার সত্যতা যাচাই করা প্রয়োজন। এই অতএবটি কোন ধরনের আমাদের ইসের মধ্যে পড়ছে, কোন ধরনের অব্যয়ের মধ্যে পড়ছে? একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করবে যে অতএব কথাটার মাধ্যমে আমরা কোন ধরনের বিষয়কে
প্রকাশ করার চেষ্টা করছি। তার মানে এটা আমাদের করা প্রয়োজন, এটা আমাদের সিদ্ধান্ত হল, তাই তো? অব্যয়ের দ্বারা এই ভাবটি প্রকাশ পাচ্ছে তো, যে অতএব এটা আমাদের করা উচিত, বা অতএব এই ঘটনার সত্যতা যাচাই করা প্রয়োজন। তার মানে কি হলো, এটা কিন্তু একটা সিদ্ধান্তবাচক অব্যয়ের মধ্যে পড়ছে, যেখানে দাঁড়িয়ে কোনো একটা বিষয়বস্তু সিদ্ধান্তকে আমরা প্রকাশ করার চেষ্টা করছি, বা সেই ভাব কিন্তু প্রকাশ করছে। মনে রাখবে, এখানে বারবার করে আমি আগের ক্লাসেও বলেছি, এই ক্লাসেও বলবো, যে আমাদের যে অব্যয় বা অব্যয়গুচ্ছ আছে, সেগুলো একই অব্যয় কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার হতে তুমি দেখতে পারবে। কি বলতে চাইলেন ম্যাম? বলতে চাইলাম এরকম, যে আমি তোমাকে বলতে পারি, কি রে কোথায় যাচ্ছিস। আমি যখন কোনো অব্যয়কে প্রশ্ন হিসেবে ব্যবহার করছি, তখন সেটা প্রশ্নসূচক। আহ তুমি কি না আহ তুমি কি না বহুদূর পথ পেরিয়ে এসেছো। আহ যদি আমি এই কথাটা ব্যবহার করি, এই যে কি না, বা আমি যে প্রথম কিটা ব্যবহার করলাম এবং পরে কি বা কি না শব্দটা ব্যবহার করলাম, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। একটু ভালো করে বোঝাই। সেটা হচ্ছে যে একই ধরনের অব্যয় বা একই ধরনের শব্দগুচ্ছ কিন্তু আমরা বিভিন্ন অব্যয়ের ক্ষেত্রে ব্যবহার হতে দেখতে পারি। তোমাকে লক্ষ্য রাখতে হবে যে সেই নির্দিষ্ট অব্যয়টি বাক্যে কিরকম ধরনের ব্যবহার করছে। সে কি তোমাকে প্রশ্ন করছে, নাকি বাক্যের অলংকার বা বাক্যের সৌন্দর্য বর্ধনে সহায়তা করছে। এই জায়গাটা তোমাকে মাথায় রাখতে হবে। যে আহ অলসই কথাটা যদি আমি অ্যাজ আ সম্বোধন হিসাবে ব্যবহার করা হচ্ছে, নাকি বাক্যের সৌন্দর্য হিসাবে ব্যবহার করা হচ্ছে, এই জিনিসটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। আর শব্দটা বাক্যের সংকোচনে ব্যবহার হচ্ছে, নাকি আর শব্দটা কোনো একটা দুটি পদের মধ্যে সম্বন্ধকে বোঝানোর জন্য ব্যবহৃত হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। তাতে কিন্তু আমাদের উত্তর চেঞ্জ হওয়া সম্ভব বা চেঞ্জ হতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। দেখো, যে অব্যয়ের সাথে বাক্যের ব্যাকরণগত বা অন্য পদের ব্যাকরণগত কোনো সম্বন্ধ থাকে না, তাকে কি বলা হয়ে থাকে? এটা আমাদের একটা সাধারণ প্রশ্ন, এবং তোমাদের আমি একটু আগে বলছিলাম যে যে ধরনের অব্যয়ের সাথে বাক্যের ব্যাকরণগত বা ব্যাকরণগত কোনো পদের সম্বন্ধ থাকে না, সেটা আমাকে আমরা অনন্যই অব্যয় বলে থাকি। ঠিক আছে? তাকে কি বলে থাকি? তাকে কিন্তু আমরা অনন্যই বলি। সমচ্চয় কি? সমচ্চয় হচ্ছে যেখানে সংকোচন, বিয়োজন এবং সংকোচকে প্রকাশ করে। ধনাত্মক কি? নির্দিষ্ট মনের ভাব বা ধ্বনি ব্যঞ্জনাকে প্রকাশ করে, তাকে ধনাত্মক বলে। আর পদোন্নয়ী কি জিনিস ছিল? পদোন্নয়ী হচ্ছে সেই বিষয়টা, উত্তর কিন্তু কেউ ভুল করো না, পদোন্নয়ী হচ্ছে সেই বিষয়টা যেখানে কিন্তু আমরা পদের মধ্যে পার্থক্যকে ডিফাইন করছি। উত্তর হচ্ছে আমাদের কিন্তু অনন্যই অব্যয়। কি উত্তর হচ্ছে? আমাদের অনন্যই অব্যয়। আমাদের 25 নম্বর প্রশ্ন আমরা একটু দেখব, সাপেক্ষ অব্যয়ের অন্য নাম কি? কি বলেছে? সাপেক্ষ অব্যয়ের অন্য নাম কি? এটাও একটা মৌখিক ভিত্তিকালীন প্রশ্ন। সাপেক্ষ অব্যয়ের অন্য নাম কি? এটা কিন্তু নিত্য সম্বন্ধী অব্যয় বলা হয়ে থাকে। নিত্য সম্বন্ধী অব্যয় বলতে তোমাদের একটু আগে দেখবে কি এডুকেশনে পড়িয়েছিলাম, যে যদি তুমি না আসো তাহলে আমি চলে যাব। এই যে যদি এবং তাহলে কথাটা ব্যবহার করলাম, এগুলো এমন ধরনের অব্যয় যা কিন্তু অন্য বাক্যের সাথে অন্য একটি বাক্যের সংযোজনকে এবং কোথাও গিয়ে ডিপেন্ডেন্সিকে প্রকাশ করে। যদি এরকম ধরনের কোনো অব্যয় বাক্যে ব্যবহার করা হয়ে থাকে, সেটা কিন্তু ওয়ান টাইপ অফ সাপেক্ষ অব্যয়, এবং এটার আরেকটা নাম হচ্ছে কি নিত্য সম্বন্ধী অব্যয়। নাম কি তাহলে? অন্য নাম। এগুলো মৌখিকভাবে মনে রাখবে। সাধারণত আমাদের ব্যাকরণ ভিত্তিক যেসব পরীক্ষাগুলো রয়েছে, তার উপর কিন্তু এগুলোর উত্তর মানে এগুলো কিন্তু আসতে দেখা যায়। আমরা বিপিএসসি এস্টেট পরীক্ষার ক্ষেত্রে বিহারে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, সেগুলো মূলত গ্রামারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, বা গ্রামারের উপর ভিত্তি করে পুরোটাই প্রশ্নপত্র তৈরি হয়। সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং তোমার নাম্বার ক্যারি করার জন্য কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে। পরের যে প্রশ্নটা আছে সেটা দেখো, কি বলছে? 26 নম্বর প্রশ্ন, মারবে নাকি? এই যে নাকি শব্দটা খুব সাধারণভাবে আমরা বুঝতে পারছি যে নাকি শব্দটা আমাদের কি হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে তোমার প্রশ্ন কি, অব্যয় তোমারটা মানে নাকি শব্দটা আমাদের এখানে কোন ধরনের অব্যয়? এটা কি সম্মতি জ্ঞাপক, এটা কি হেতুবাচক, এটা কি সিদ্ধান্তবাচক, নাকি ওপরের কোনোটি না বা একের অধিক সঠিক? এইবারই দা বক্তব্য ইজ, দেখো এই নাকি শব্দটা মারবে নাকি, আমি তোমাকে জিজ্ঞেস করছি, প্রশ্ন করছি, তুমি এখানে দেখো তো এখানে কোথাও প্রশ্নবাচক কোনো বিষয় আছে কিনা? একেবারেই নেই। এবার তোমার এটা মাথায় আসতে পারে যে প্রশ্নবাচক কোনো অব্যয় হয় নাকি। তোমাকে তার মানে একটু আগেই তাহলে সতর্ক হওয়া উচিত ছিল, যখন আমি তোমাকে বলেছিলাম যে আমরা যখন আহ বলে ওটাকে ভাব প্রকাশক অব্যয়ের কথা বলছিলাম, প্রশ্নবোধক অব্যয়ের কথা বলছিলাম, সম্বোধন অব্যয়ের কথা বলছিলাম, বা বাক্য অলংকার অব্যয়ের কথা বলছিলাম, এই চারটে বিষয়কে দেখানোর চেষ্টা করছিলাম। সেখানে কিন্তু প্রশ্নবোধক বা প্রশ্নসূচক একটা অব্যয়ের কথা আমরা আলোচনা করি। তার মানে কি, তোমার মনে এরকম প্রশ্ন কখনোই থাকা উচিত না যে আমার কাছে প্রশ্নবোধক অব্যয় বলে কিছু আছে। তার মানে কি, তোমার কিন্তু আগে থিওরিক্যাল ধারণা ক্লিয়ার করতে হবে। যেহেতু নইলে যদি থিওরিক্যাল ধারণা ক্লিয়ার না হয়, তাহলে নাকি শব্দটাকে তুমি এর মধ্যে খুঁজতে থাকবে।
যে সম্মতি জ্ঞাপক নয় বা হেতু জ্ঞাপক কোনো একটা কোনো কিছু কারণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, কোনো কিছু সিদ্ধান্ত হিসেবে ব্যবহৃত হতে পারে বা কিছু, কিন্তু এটার উত্তর কি হবে? একের কিন্তু উপরে কিন্তু কোনোটি সঠিক নয়, কারণ এটা কি, এটা একটা প্রশ্নবাচক অব্যয়ের মধ্যে পড়ছে, মনে রাখবে। 26 নম্বরের পরে আমরা 27 নম্বরে চলে আসবো। টুকটুক করে চেয়ে রয়েছিস যে ঘুম পায়নি কোনো একটা বাচ্চাকে কোনো একজন মা বলছেন, এবং অবশ্যই আমরা বুঝতে পারছি টুকটুককে কিন্তু আমাদের কোনো ধ্বনিগত শব্দ নয় যেটা আমরা কানে শুনতে পারি, অবশ্যই কোনো একটা মানুষের ভাব, কোনো একটা মানুষের থিঙ্কিং, কোনো একটা মানুষের মনের অনুভূতি, এই জায়গাকে যখন প্রকাশ করবে তখন সেটা অবশ্যই ভাব প্রকাশক অব্যয়কে আইডেন্টিফাই করবে, যেটা ধন্যাত্মক অব্যয়ের মধ্যে পড়ে। ধন্যাত্মক অব্যয়ের আমরা দুটো বিভাগকে পেয়েছি, একটা ধন্যাত্মক অব্যয় অনুকারের ক্ষেত্রে, আরেকটা ধন্যাত্মক অব্যয় কিন্তু ভাব প্রকাশকের ক্ষেত্রে। ভাব প্রকাশকের ক্ষেত্রে আরো একটা অব্যয়কে আমরা অনন্যই ক্ষেত্রে কিন্তু পেয়েছি, এটা কিন্তু ভুললে চলবে না, বারবার করে বলছি, খুব সাধারণভাবে মনে রাখার চেষ্টা করবে। 28 নম্বর এবং আমাদের কিন্তু থার্ড লাস্ট কোয়েশ্চেন আমাদের, ধেই ধেই করে নিচে বেড়ালে হবে, এই যে ধেই ধেই শব্দটা আরো একবার কিন্তু ধন্যাত্মকের উপর আমাদের উদাহরণ চলে এসেছে। ধেই ধেই শব্দটা কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু একটা শব্দকে প্রেজেন্ট করছে, কোন একটা ধ্বনিকে, কোন একটা ছেলে বা মেয়ে হোয়াট এভার ইট ইজ যখন নাচ করে বা কোনো দৌড়াচ্ছে ঝাপাঝাপি করছে তখন আমরা বলি যে ধেই ধেই শব্দটা ব্যবহার করি, অর্থাৎ সাউন্ড হিসাবেও সেই শব্দটাকে আমরা দেখতে পারি, সেটা কিন্তু আমাদের অনুকারের মধ্যে প্রেজেন্ট করে, এটা কিন্তু কোনো নির্দিষ্টভাবে ভাব নয়, ঠিক আছে? খুব ভালো করে বুঝবে কোনটা ভাব নয় আর কোনটা ভাব, খুব ভালো করে বুঝবে। ভাব কি, মনের ফিলিংকে আমরা আইডেন্টিফাই করছি যেখানে। ওই যা, একবার মনে করাবে না, এই যে ওই যা কথাটা ব্যবহার করলাম, দেখো মনের একটা আক্ষেপকে কোথাও গিয়ে প্রকাশ করছে, তাই না? যে ওই যা, তুই মনে করাবে না এই বিষয়বস্তুটা, এই ওই যাটা দেখো কোনো হেতু নয়, কোনো সিদ্ধান্ত নয়, এটা কিন্তু খেদ জ্ঞাপক। খেদ মানে কি, কোনো একটা বিষয় সম্পর্কে তোমার একটা খারাপ লাগা তৈরি হলো, ইস মনে করাতে পারতিস, এই যে ইস কথাটা আমি যেভাবে ব্যবহার করলাম, ওই যা কথাটা যেভাবে ব্যবহার করলাম, এগুলো খেদ ব্যাপক অব্যয়ের ক্ষেত্রে প্রকাশ পাচ্ছে। মনে রাখবে এগুলো কিন্তু প্রত্যেকটা ভাব প্রকাশ অব্যয়ের কিন্তু একটা দিক, যেখানে দাঁড়িয়ে কোনো একটা হেতুর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, কোনো একটা খেদের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, কারোর অহংকার, কারোর হর্ষ, কারোর বিষাদ, কারোর আর্তনাদ, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের ভাবের ক্ষেত্রে। যদি এগুলো তোমরা নাও জানো তারপরেও তোমাকে জানতে হবে যে এই যে কথাগুলো আমি প্রকাশ করছি বাক্যে যেভাবে ব্যবহৃত হচ্ছে তার সাপেক্ষে আমার উত্তরগুলো তৈরি হবে। বোঝাতে পারছি? যেহেতু আমরা জানছি সেহেতু আমরা আলোচনা করছি, কিন্তু যদি কোনো কারণে কোনো বিষয় তোমার কাছে না জানা থাকে তাহলেও তুমি এক্সপ্লেন করতে পারো এই বিষয়গুলোকে নিজের মতো করে ব্যাখ্যা করে, কিভাবে বাক্যে একটা অব্যয় কিভাবে ব্যবহৃত হচ্ছে, সে কি প্রশ্ন হিসেবে ব্যবহৃত হচ্ছে, সে কি কারোর আর্তনাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে, সে কি কোনো বস্তুর কি বলবো ধ্বনি ব্যঞ্জক রূপকে ব্যবহার করছে, নাকি কারোর কোনো একজন মানুষের ব্যক্তির ভাবকে ব্যবহার করছে, কোন একটা বস্তুর সাথে সংযোগকে প্রকাশ করছে না তো, এই প্রত্যেকটা বিষয় তোমাকে কিন্তু দেখে রাখতে হবে। কত না ভালো ছিল দিনগুলো বল, আমি কোনো একটা বন্ধু সাপেক্ষে বলছি, এই যে কত না এই কথাটা ব্যবহার করছি, এই কথাটা কি ধরনের অব্যয়ের মধ্যে পড়ছে, এটা কিন্তু বাক্যের অলংকারের মধ্যে পড়ছে। কেন বাক্য অলংকারের মধ্যে পড়ছে? কারণ এই যে শব্দগুচ্ছ তুমি ব্যবহার করলে সেই শব্দগুচ্ছ বাক্যের সৌন্দর্যকে বর্ধন করলো, তার মধ্যে একটা আক্ষেপের পর্ব রয়েছে, কিন্তু এখানে আক্ষেপের কোনো একটা জায়গাকে প্রকাশ করেনি, মূলত আমাদের কিন্তু যদি পুরো ফর্মটা দেখো এটা কিন্তু বাক্যের অলংকার হিসেবে ব্যবহৃত হয়েছে, যে সেই দিনগুলো কতই না সুন্দর ছিল, আমি বলতেই পারতাম সেই দিনগুলো খুব সুন্দর ছিল, এই যে সেই দিনগুলো কতই না সুন্দর ছিল এই কথাটা আমি ব্যবহার করলাম, এর মাধ্যমে কি হলো, বাক্যকে বলার ভঙ্গি, বাক্যের সৌন্দর্য, বাক্যের মাধুর্য কিন্তু অনেক গুণ বেড়ে গেল। তোমাকে লক্ষ্য করতে হবে কোন শব্দগুচ্ছ বা কোন অব্যয় একটা পদ একটা বাক্যের মধ্যে বসে নিজের বাক্যের সৌন্দর্যকে বর্ধন করছে। দেখবে সেই শব্দকে কি আমরা সরাসরি বা বাক্যকে কি সরাসরি ব্যবহার করতে পারতাম? যদি ব্যবহার করে থাকতে পারি তাহলে সেটা অন্যভাবে কেন ব্যবহার হলো, ঘুরিয়ে কেন ব্যবহার হলো? যখনই দেখবে এরকম ধরনের কোনো প্রশ্ন বা কোনো বাক্য যদি ঘুরিয়ে প্রেজেন্ট করছে, তোমাকে দেখতে হবে কোন বাক্যটা এক্সেস রয়েছে, বা সরি কোন পদটা এক্সেস রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট ওয়ার্ডটা কোথায় এক্সেস রয়েছে, সেই নির্দিষ্ট ওয়ার্ডটাই কিন্তু আমাদের অব্যয় এবং সেই নির্দিষ্ট ওয়ার্ডটাই কিন্তু বাক্যের সৌন্দর্যকে বর্ধন করছে। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে দেখতে হবে, সেটাই কিন্তু আমাদের বাক্যের অলংকার বা বাক্যালঙ্কার বিষয়বস্তুর অব্যয়। ঠিক আছে, তো আজকের 15টা কোয়েশ্চেন শেষ হচ্ছে এখানেই। সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য, এবং আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি এবং কি বোঝাতে চাইছি। আশা করছি তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার থাকবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই প্রশ্ন করবে এবং কমেন্ট সেকশনে উত্তর আমি জানিয়ে দেবো। আর অবশ্যই দেখা হচ্ছে বুধবার, শুক্রবার এবং শনিবারের ক্লাসে। বুধবার দিন আমরা আবার বাংলা নিয়ে আসবো, আর শুক্রবার দিন সিডিপি এবং শনিবার দিন কোনো প্রশ্নপত্র। ঠিক আছে, যে কোনো দুটো সাবজেক্টের একটা প্রশ্নপত্র। আশা করি ক্লাসগুলো তোমাদের উপকারে লাগবে। থ্যাংক ইউ সো মাচ, এন্ড বি ইয়োরসেলফ বাই নন্দিতা ঘোষ। এবং অবশ্যই ভালো লেগে থাকলে ক্লাসটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আশা করছি সকলে খুব ভালো আছো, পড়াশোনার মধ্যে আছো এবং পড়াশোনার মধ্যে থাকবে। সকলকে অনেক ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য। আজকে ক্লাস এই অবধি।